আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা হয়তো ইতোমধ্যেই ই সার্টিফিকেটটা পেয়ে গিয়েছেন। যাদের কাগজে ভুল আছে সেটা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এখন কয়েকদিন পরে গণবিজ্ঞপ্তি পাবেন। যদিও মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল, মেরিট লিস্ট দেওয়ার এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই। হতে পারে সেটা খুব দ্রুতই তারা দিয়ে দিবে। তো গণবিজ্ঞপ্তির কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই পুলিশ ভেরিফিকেশনের সমগ্র প্রক্রিয়া কিভাবে শেষ করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ প্রত্যয়ন বিবরণী ফর্ম। এই ফর্মটা আমি আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে। সো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ভাগ প্রার্থী নিজেই পূরণ করবেন, আপনাকে এইটুকু কিন্তু পূরণ করতে হবে। এটা দ্বিতীয় ভাগ আপনাকে পূরণ করার দরকার নাই, আপনার যে পুলিশ যারা রয়েছেন দ্বিতীয় ভাগ তারা সেটা পূরণ করবেন। সুতরাং আমরা দেখব, আমরা ফার্স্ট পার্ট যেটা রয়েছে সেটা পূরণ করার চেষ্টা করব। প্রথমে ডাক নাম থাকিলে তৎসহ পুরা নাম স্পষ্ট করে জাতীয়তা, মানে প্রথম ভাগ আপনাকে নিজে হাতে কিন্তু পূরণ করতে হবে। আপনার ডাক নাম থাকলে আপনি সেখানে আপনার নাম, পুরো নাম এবং জাতীয়তা বাংলাদেশি। ঠিক আছে, তাহলে আপনার পুরো নাম দিবেন, আপনার ডাক নাম দিবেন, এরপর আপনার জাতীয়তা বাংলাদেশি কথাটা বলবেন। এরপর হচ্ছে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার রোল, আপনার নিবন্ধন পরীক্ষার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে দিবেন। এরপরে হচ্ছে ব্যাচ, আপনার যে ব্যাচ নাম্বার কত, অর্থাৎ 18 হলে 18, যদি 17 হয় তাহলে 17। আপনার যেহেতু 18তম পরীক্ষা দিচ্ছেন তার মানে 18 লিখবেন। এরপর হচ্ছে পিতার পুরো নাম ও চাকরিতে থাকলে পদের নাম ও জাতীয়তা, আপনার পিতার পুরো নামটা দিবেন এবং তিনি যদি জব করেন তাহলে জবের পদের নামও লিখবেন। হ্যাঁ, যদি পিতার নাম আপনি এখানে দিলেন, দেওয়ার পরে কমা দিয়ে কি লিখলেন। যদি প্রধান শিক্ষক হন তাহলে কি লিখবেন, প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশি। ঠিক আছে, তিনি বাংলাদেশি। তো এইভাবে আপনি কিন্তু লিখে দিতে পারেন। ঠিক আছে। এরপরে হচ্ছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ গ্রাম, ডাকঘর, থানা ও জেলা। আপনার স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দেবেন, গ্রামের নাম, ডাকঘরের নাম, থানার নাম এবং জেলার নাম। বর্তমান বাসস্থানের ঠিকানা এবং যোগাযোগ নাম্বার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখে, স্থায়ী বর্তমান ঠিকানা নিয়ে আপনারা কিন্তু অনেকেই ভুল করেছেন এর আগে। স্থায়ী ঠিকানা কিন্তু সবসময় আপনার বাবার, যেখানে আপনার জন্ম হয়েছে সেটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। মেয়েদের ক্ষেত্রেও স্থায়ী ঠিকানা কিন্তু তার বাবারটা, এবং বর্তমান ঠিকানা সবসময় তার স্বামীর ঠিকানাটাই হবে। আমাকে অনেকে কোশ্চেন করেছেন সেজন্য বললাম। আর আরেকটা জিনিস, অনেকে আমাকে কোশ্চেন করেন যে স্যার এই জায়গাতে বর্তমান যে বাসস্থানের ঠিকানা, এটা তো আবেদনের সময় আপনি ধরেন বর্তমান ঠিকানা ঠিকভাবে দেন নাই, কিন্তু আপনি চাইলে পুলিশ ভেরিফিকেশনে বর্তমানে আপনি যেখানে অবস্থান করছেন সেই বর্তমান ঠিকানা দিতে পারেন। মানে আমি বোঝাতে চাচ্ছি, আবেদনের সময় যে বর্তমান ঠিকানাটা আপনি দিয়েছেন সেটা না দিয়ে আপনি যদি চান এখন বর্তমান ঠিকানাটা চেঞ্জ করতে চান, এই পুলিশ ভেরিফিকেশন আপনি কিন্তু করতে পারবেন, সমস্যা নেই। কারণ মানুষ যে এক জায়গায় সারা জীবন থাকবে বিষয়টা আসলে তেমন নয়। ওকে, সো বর্তমান ঠিকানা আপনি দেবেন। ঠিকানা দেওয়ার পরে আপনার যোগাযোগ নম্বর, মানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে, যোগাযোগ নাম্বার, মানে যে এখানে করলে আপনাকে যোগাযোগ করে পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রার্থী যেসব স্থানে বিগত 5 বছরে 6 মাস অধিক অবস্থান করিয়াছেন সেসব স্থানের ঠিকানা। এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। গত 5 বছরের ভেতরে 6 মাসের অধিক, কেউ যদি ধরেন গত 5 বছরের মধ্যে 6 মাস বা 1 বছরের মধ্যে মেসে থাকতেন, যদি মেসে থাকেন তাহলে মেসের ঠিকানাটা দিয়ে দিলেন, কয় তারিখ থেকে কয় তারিখ একটা তারিখ দিয়ে দিলেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি মেসে ছিলাম। কিংবা এখন যদি মেসে থাকেন, এখন যদি ধরেন পড়াশোনা করছেন আপনি, তাহলে ওই ঠিকানাটা দিয়ে দিবেন, তারিখ হইতে তারিখ পর্যন্ত বর্তমান লিখে দেবেন, বর্তমান। ঠিক আছে। আবার ধরেন আপনি কোনো একটা জব করতেছেন, সো বিগত 5 বছরের মধ্যে আপনি হয়তো কোনো একটা এলাকাতে 6 মাস বা 1 বছর বা 2 বছর ছিলেন, সেক্ষেত্রে ওই জবের ঠিকানাটা, যে এলাকাটার নাম দিয়ে দিলেন। দেওয়ার পরে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি সেখানে ছিলেন একটা আনুমানিক একটা ডেট দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে এখানে করবেন আপনারা। নেক্সট হচ্ছে 6 নম্বরে যেটা বলছে জন্ম তারিখ। অবভিয়াসলি আপনার জন্ম তারিখ যেটা আপনার সার্টিফিকেটে উল্লেখ আছে সেই জন্ম তারিখটাই দিতে হবে। এরপর হচ্ছে জন্মস্থান, আপনার গ্রামের নাম, থানা ও উপজেলার নাম, জেলা ইত্যাদি উল্লেখ করিতে হইবে। আপনার গ্রাম, থানা বা উপজেলা, জেলা এগুলো উল্লেখ করবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে 8 নম্বরে প্রার্থীর 15 বছর বয়স হইতে যেসব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করিয়াছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও বৎসর উল্লেখপূর্বক শিক্ষকতা যোগ্যতা, অর্থাৎ এখানে হবে ধরেন এসএসসি। ঠিক আছে, এসএসসি, তাহলে আপনার হাই স্কুলের নাম দিবেন বা মাদ্রাসার নাম দিবেন, আপনার এসএসসি রোল কত ছিল,
উত্তীর্ণ হওয়ার সন কত ছিল, অর্জন বিভাগ শ্রেণী, আপনি হিউম্যানিটিস ছিলেন নাকি সায়েন্সে ছিলেন, সেটা আপনাকে এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে ধরেন এইচএসসি দিলেন, হ্যাঁ, তো এইচএসসির পরে ধরেন আপনার প্রতিষ্ঠানের নাম, এটা দিলেন, তারপরে ধরেন এখানে আপনি অনার্স দিলেন, এভাবে দিতে পারেন, ঠিক আছে, এভাবে আপনি এটা কমপ্লিট করবেন। এরপর হচ্ছে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করিতে হইবে। আপনার অবশ্যই এর সাথে সনদপত্রের যে সত্যায়িত ফটোকপি, আপনার যে সনদপত্রটা আপনি পেয়েছেন সেই সনদপত্রটা কিন্তু সত্যায়িত করে নিতে হবে। ফার্স্ট ক্লাস অফিসারের কাছে গিয়ে আপনার সনদপত্রটা কিন্তু সত্যায়িত করে নেবেন, ঠিক আছে, সেই সত্যায়িত ফটোকপি এর সাথে যুক্ত করে দিতে হবে। নেক্সট হচ্ছে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে চাকরি করিয়া থাকলে পূর্ণ বিবরণ, ঠিকানা সেগুলো পড়তে হয়। কারণ এর আগে যদি আপনি কোনো জব করে থাকেন, সেই জবের ঠিকানা, কয় তারিখ থেকে কয় তারিখ জব করছেন এবং সেটা ছেড়ে দিয়েছেন কোন কারণে, যদি এরকম থাকে তো এটা লিখে দিতে পারেন, চাইলে এটা স্কেপও করতে পারেন, তবে পুলিশ ভেরিফিকেশনে সবকিছু দেওয়াটা উচিত। ওকে, তো এখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে তার পিতা বা মাতার মুক্তিযুদ্ধ সার্টিফিকেটের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অথবা প্রধান পৃষ্ঠপোষক বা প্রধান উপদেষ্টা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক প্রতি স্বাক্ষরিত প্রত্যয়নপত্রের সঙ্গে দিতে হইবে। মানে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেন তাহলে সেটা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে, ঠিক আছে। মহিলা মুক্তিযোদ্ধার সন্তান হইলে তিনি যে মুক্তিযোদ্ধার সন্তান এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রত্যয়নপত্র সঙ্গ দিতে হবে। আপনি যদি মহিলা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে প্রত্যয়নপত্র সেটা লাগবে। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে প্রার্থীর পূর্বে চাকরি করে থাকিলে অব্যাহত সার্টিফিকেট, চাকরির মেয়াদ, কি কি দায়িত্ব পালন করেছেন, চরিত্র আচার সম্পর্কে রিপোর্ট, সংশ্লিষ্ট বিবরণ উল্লেখ করিতে হইবে। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে যদি কোনো জব করে থাকেন তাহলে এই বিষয়গুলো লাগবে। কি কি লাগবে? সার্টিফিকেট, অব্যাহত সার্টিফিকেট লাগবে, কি কি দায়িত্ব পালন করেছেন, আপনার চরিত্র কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল, সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে কোনো প্রার্থী পূর্বে কাজ করিয়া থাকিলে এই মর্মে উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট সঙ্গে দিতে হবে। যাক, এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা তেমন ইম্পর্টেন্ট না। 10 নম্বরটা দেখুন, ফৌজদারি, রাজনৈতিক বা অন্য কোনো মামলায় গ্রেপ্তার, অভিযুক্ত, দণ্ডিত, নজরবন্দি বা বহিষ্কার হয়েছেন কিনা, হইয়া থাকিলে তারিখ সহ পূর্ণ বিবরণ দিতে হইবে। আপনি যদি আপনার নামে যদি কোনো ফৌজদারি রায় থাকে, ফৌজদারি কেস থাকে, কোনো মামলা যদি আপনি কোনো ধরে নেওয়া যায়, অভিযুক্ত হন বা দণ্ডিত হন, এই বিষয়গুলো আসলে লুকাবেন না। হ্যাঁ, আপনার পুলিশ ভেরিফিকেশন এই জিনিসগুলো লুকালে কিন্তু আপনার বিপদ আরও বাড়বে, সুতরাং এগুলো কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। 11 নম্বর যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, আপনার নিকট আত্মীয় স্বজনের কেহ, অর্থাৎ আপনার ভাই, ভগ্নী, আপন চাচা, শ্বশুরের দিকের আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকুরিতে নিযুক্ত থাকিলে পদের নাম ও কর্মসংস্থান উল্লেখপূর্বক বিবরণ। যদি আপনার ভাই কেউ, আপনার ভগ্নী, আপনার চাচা, শ্বশুরের দিকে কেউ যদি সরকারি চাকরি, যে কোনো চাকরি না, সরকারি চাকরিতে যদি কেউ নিযুক্ত থাকে তাহলে তার নাম লিখতে হবে, পদের নাম, তিনি কোন পদে আছেন, কর্মসংস্থান, তার যে জায়গায় তিনি জব করছেন সেই জবের সেই এলাকার নামটা বা সেই প্রতিষ্ঠান বা কোম্পানির নামটা বা প্রতিষ্ঠান আপনাকে তুলে দিতে হবে, ঠিক আছে। এভাবে আপনি যে কটা পারেন সবগুলো আপনি দিবেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, ঠিক আছে, এই মর্মে আপনি এটা লিখে দেবেন। তবে এটা পূরণ করার আগে অবশ্যই আপনাদের একটা কথা বলি, আপনারা অবশ্যই ভালো কোনো কম্পিউটারের দোকানে যাবেন, সেখানে গিয়ে আপনি এই জিনিসটা করবেন, একা একা দয়া করে আর কোনো ভুল করবেন না। এরপর হচ্ছে দেখুন 12 নম্বরে, প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করিয়েছেন উহার প্রধান নিকট হইতে একটা চারিত্রিক সার্টিফিকেটের সঙ্গে দিতে হইবে। যদি আপনার লাস্ট অনার্স আপনি কমপ্লিট করেন তাহলে অনার্স আপনার যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির ওখানে গিয়ে আপনি একটা টেস্টিমোনিয়াল নিয়ে আসবেন বা প্রশংসাপত্র নিয়ে আসবেন। যদি আপনি মাস্টার্স কমপ্লিট করেন তাহলে মাস্টার্সের প্রশংসাপত্র নিয়ে আসবেন আর কি, এটা এখানে অ্যাড করে দিতে হবে। 13 নম্বরে, প্রার্থীর চরিত্র ও পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর সহিত আত্মীয়তার সূত্রে আবদ্ধ নহেন এমন 2 ব্যক্তির ঠিকানা সহ সংসদ সদস্য, প্রথম শ্রেণী গ্যাজেট অফিসার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সিনিয়র লেকচারার, বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আপনার সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু সেটা হতে হবে অবশ্যই সংসদ সদস্য কিংবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অর্থাৎ বিশেষ ক্যাডার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারেন, সিনিয়র লেকচারার, আপনার কলেজ বা ইউনিভার্সিটির যিনি লেকচারার তার নাম ঠিকানা দিতে পারেন, বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অর্থাৎ বিভিন্ন ওই যে এনটিআরসি এর আন্ডারে যে সকল কলেজগুলো আছে সেই কলেজগুলোর
যদি অধ্যক্ষ থাকেন তাহলে তাদেরও আপনি ঠিকানা দিতে পারেন, নাম দিতে পারেন এবং ঠিকানা আপনি এখানে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে বিবাহিত বা অবিবাহিত। বিবাহিত হইলে বা বিবাহের প্রস্তাব থাকিলে কাহাকে বিবাহ করা হইয়াছে বা বিবাহ করার প্রস্তাব রহিয়াছে তার জাতীয়তা উল্লেখ করিতে হইবে। অর্থাৎ আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি লিখবেন বিবাহিত এবং এর পাশে আপনার যার সাথে বিয়ে হয়েছে তার নামটা এখানে লিখবেন। অবিবাহিত হলে তো মিটেই গেল, অবিবাহিত। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখুন, আমি শপথ পূর্বক বলিতেছি যে ওপরে প্রদত্ত বিবরণসমূহ আমার জানা মতে সঠিক। মিথ্যা তথ্যের জন্য প্রার্থিতা বাতিল সহ আমার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়া যাইতে পারে। তো এটা আপনি স্বীকার করে নিলেন। এরপরে আপনার প্রার্থীর স্বাক্ষর, আপনার স্বাক্ষরটা দিবেন এখানে। ঠিক আছে, প্রার্থীর স্বাক্ষর দিবেন উপরে সুন্দর করে, নিচে আপনার নামটা সুন্দর করে লিখে দিতে পারেন। এরপর প্রেরণকারী অফিসারের স্বাক্ষর পদবি। এরপর এখানে আপনি যে স্বাক্ষর করবেন সেটা হচ্ছে আপনার এলাকার যিনি পুলিশের দায়িত্বরত যে অফিসার আছেন তিনি তার স্বাক্ষর পদবি, তার যে প্রসিডিওর আছে সেগুলো আপনি করে দেবেন, ব্যাস। দ্বিতীয় ভাগে আপনার কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। সো এইভাবে আপনারা যদি এটা ভিরুলটা পূরণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার খুবই সফলতার সাথে এটা করতে পারবেন। তবে আমি যেটা বললাম, একা একা করতে যাবেন না, ভালো কোনো কম্পিউটার দোকানে যাবেন, সেখানে গিয়ে আপনি এটা পূরণ করবেন। সো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।